করেছে। আমরা মনে করেছি যে বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আপনারা আমাদের ইমোশনের কে একেবারে পদদলিত করেছেন। আপনি যদি কাদের মোল্লার ফাঁসির অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখান, আপনি কেন আপনারা আজকাল অনেক অ্যাডভান্স, আপনি কেন একটা মেয়ে রেপ হচ্ছে এরকম একটা 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 সচিত্র প্রতিবেদন দেখান না? তার কেন সেই যে মহিলা যিনি কাদের মোল্লা কিন্তু রেপিস্ট, ধর্ষক, হ্যাঁ, তাকে একটা কিন্তু একজন মহিলা কিন্তু দিয়েছিলেন, সাক্ষী দিয়েছেন, তার মেয়ে তো ক্যামেরার সামনে এসেছিল, তার সাক্ষাৎকারটা পাশাপাশি প্রচার করলেন না কেন? বড় বড় করে লিখলেন না কেন এক ধর্ষকের ফাঁসি? হবে না। আপনারা একই পাল্লায় গোলাম আজমের ছেলেকে মাপবেন আর শহীদ সন্তানকে মাপবেন, এটা হবে না। একদিকে আমার মুখে মাইক ধরে বলবেন আপনার অনুভূতি কি, আরেকদিকে গোলাম আজমের ছেলে, এটা হতে পারে না। আমি সোজা কথা বলি, যেখানে স্বাধীনতা কনসার্ন, যেখানে মুক্তিযুদ্ধ কনসার্ন, আমাদের হলোকস্ট আইনের মতো একটা আইন দরকার। যেখানে আমি সেদিন ৭১ টিভিতে কি দেখি, একজন আধো উর্দু আধো বাংলা করে একজন অধ্যাপিকা বলছেন যে তিনি খুব সায়েন্টিফিক মানুষ, তিনি ৩ লাখ না ৩০ লাখ এটা তালিকা না হলে এবং ক্যালকুলেশন না হলে তিনি মেনে নিতে পারছেন না ৩০ লাখ। মানে উচিত ছিল কি যে একটা একটা করে মারবে আর একটা করে রেজিস্ট্রারি টিপ দিবে, এভাবে করে গণহত্যা হয়েছিল। তাহলে আমি বলি যে ৫ থেকে ৬ মিলিয়ন যে জিউ মারা গেছে বলা হচ্ছে, আপনি জানতো জার্মানির বুকে আপনাকে চ্যালেঞ্জ করছি, গিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করেন তো যে এই নাম্বারটা কারেক্ট না, আপনাকে সাথে সাথে জেলে পুরে দিবে, কারণ হলোকস্ট আইন। আমার মনে হয় আমি সরকারের কাছে বিনীতভাবে দাবি করছি যে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এই ধরনের সো কল্ড মুক্ত বুদ্ধির চর্চা থেকে এবং গণতান্ত্রিক চর্চার অ্যাবিউজ থেকে বাঁচাতে হয়, তাহলে আমাদের আসলে হলোকস্ট আইনের মতো লাগবে। এই ৩০ লাখ শহীদ নিয়ে কোনো কথা বলা যাবে না, জয় বাংলা নিয়ে কোনো কথা বলা যাবে না, যেগুলো আমাদের আত্মপরিচয় সেগুলো নিয়ে কথা বলা যাবে না, যেগুলো আমাদের বীরের রক্তের বিনিময়ে অর্জন, সেগুলোর বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না। আর আপনারা সবাই সচেতন হবেন যখন আপনারা প্রতিবেদন করেন, যখন আপনারা গোলাম আজমের সাক্ষাৎকার নেন, গোলাম আজমের ছেলের সাক্ষাৎকার নেন, বাংলাদেশ বিরোধী কোনো কিছু বলতে দেয়া যাবে না। আপনি সেদিন সেই অধ্যাপিকা বলছেন, মডারেটরকে আমিও চিনি, আমিও মিডিয়াতে কাজ করি, সাংবাদিক সব অনেককে আমি চিনি, তাকেও আমি চিনি, সে চুপ করে আছে। আমার তো মনে হয় একজন স্বাধীন বাংলাদেশের সাংবাদিক হিসাবে তার সেখানে বলা উচিত ছিল যে এটা আপনি এটা কিভাবে বলছেন বা কেন বলছেন, তাকে চ্যালেঞ্জ করা উচিত ছিল। আর আপনারা বলছেন যে আপনি দেখাতেই পারেন একটা, আমি আসলে সেভাবে বলিনি, আমি জাহিদ ভাই বলেছেন এবং তার কাছে আমি কথাটা আমাকে শেষ করতে দিতে হবে। সেটা হচ্ছে আমি বলছি আপনাদের হাতে তো অনেক ক্ষমতা, আপনি তার ক্রাইম গুলা দেখান না কেন? আপনি সাদা দাড়ির একজন ৯০ বছর অশীতিপর বৃদ্ধকে দেখাবেন, একটা সফট কর্নার ক্রিয়েট করবেন, তাদের ছেলে মেয়েদের কান্না শোনাবেন, আমাদের কান্নাটা শোনাবেন না। আমাদের কান্না তো এখন এই মধ্যবয়সী নুসরাত চৌধুরীর কান্না দেখালে হবে না, যে ২ বছরের মেয়েটা বাবার বুক থেকে পড়ে গেল মাটিতে, তাকে দেখান। আপনি সেই ধর্ষককে দেখান ধর্ষক হিসাবে, তাকে দেখান একজন খুনি হিসেবে। দেলোয়ার হোসেন সাইদিকে, হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে দেল্লা রাজাকার ছিল সেটা আপনাদের অসীম ক্ষমতা। আপনি আমার মতো ডাক্তার না যে আমি কিভাবে করে মানুষকে বুঝাবো শহীদ সন্তান কেঁদে ফিরবো। আপনি দেল্লা রাজাকারের সচিত্র প্রতিবেদন তৈরি করেন, সেই প্রতিবেদন তৈরি করে গ্রামে গঞ্জে বারবার দেখাতে থাকেন, চ্যানেলে বারবার দেখাতে থাকেন, তখন আমি বুঝবো স্বাধীন বাংলাদেশের বীর সাংবাদিক আপনারা। নো, আমি একেবারে স্পষ্ট করে বলছি, মিডিয়ায় প্রত্যেকে যেভাবে কভার করেন, যেভাবে করে এই দুই পক্ষকে ব্যালেন্স করে দাঁড়িপাল্লা মার্কা করেন, সেটা আমাদের প্রতি অন্যায়। মনে রাখবেন, একটা অন্যায়ের ক্ষেত্রে আপনি যখন নিরপেক্ষ হবেন তখন প্রকারান্তরে আপনি কিন্তু অন্যায়কেই সমর্থন করছেন, কারণ যেখানে অন্যায় ইজ কনসার্নড সেখানে নিরপেক্ষতা থাকতে পারে না। জাহিদ ভাই,